এই গল্পের ঘটনা এবং সমস্ত চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি, স্থান অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এটি শুধুমাত্র বিনোদনের জন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, কে আছো অন্তরালে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরিন্দম চলে এসেছি নতুন একটি রোমাঞ্চকর ভয়ের গল্প নিয়ে। তবে গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আমাদের এই গল্প এবং পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের এই ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের আজকের এই গল্পটি শুনছেন। তাহলে শুরু করছি আজকের গল্প, প্ল্যানচেটের সেই রাত। তখন গ্রীষ্মকাল, সূর্যদেবের প্রচণ্ড দাপাদাপি চলছে সম্পূর্ণ আকাশ জুড়ে। এরকমই এক প্যাচপ্যাচে গরমের সন্ধ্যায় পুষ্পিতার মোবাইলে এক অজানা নম্বর থেকে রিং ভেসে এলো। খুব সুন্দর কলার টিউন লাগিয়েছে সে, পুরনো দিনের গানের। অনবরতভাবে বেজেই চলেছে মোবাইলটা। কার নাম্বার এটা? আননোন নাম্বার। পুষ্পিতা ভাবছে ধরবে কি ধরবে না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সন্ধে 7টা বাজে। সল্টলেকের এই ব্লকে পুষ্পিতাদের বাড়ি। বাড়িতে পুষ্পিতা ওর বাবার সাথে থাকে। ওর মা ছোটবেলায় মারা যাওয়ার পর ও ঠাকুমার কাছে মানুষ হয়। সম্প্রতি ওর ঠাকুমাও গত হয়েছেন। তারপর থেকে ও আর ওর বাবা। একজন সারাদিনের কাজের লোক আছে বই কি, নাম হরি কাকা। উনি পুষ্পিতাকে খুব আদর যত্নে বড় করেছেন। অচেনা নাম্বারটা বেজেই চলেছে কখন থেকে। শেষমেশ কিছুটা বাধ্য হয়ে পুষ্পিতা ফোনটা রিসিভ করে এক বিরক্ত গলায় হ্যালো বলার সাথে সাথে অপর প্রান্ত থেকে এক প্রচণ্ড হাসি দিয়ে এক পুরুষ কণ্ঠ বলে উঠল, কিরে রিমলি, ফোনটা ধরছিলি না কেন? চিনতে পারছিস না? না কে বলছি, গেস কর তো। না, চিনতে পারছি না। কে বলছেন আপনি? আর নাম্বারটা পেলেন কোথার থেকে আমার? চিনতে পারলি না তো? তো শুনলাম সামনের সপ্তাহে নাকি কানপুর যাচ্ছিস তোরা। তা প্যাকিং কমপ্লিট? বলে রাখি রিমলি হচ্ছে পুষ্পিতার ডাক নাম। আশ্চর্য তো, আপনি কি করে জানলেন? আপনি কে বলছেন বলুন তো? প্রচণ্ড গরমে এসি চলছে ঘরে, কিন্তু পুষ্পিতায় মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল। ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে ভাবল, কে এই লোকটা? আমার সব খবর রাখে, আমাকে ভালো করে চেনে, অথচ কোনো পরিচয় দিল না। আমি কানপুর মামাবাড়ি যাচ্ছি সেটাও জানে। হঠাৎই মনে হলো নাম্বারটা একটু যাচাই করে দেখলে কেমন হয়। সাথে সাথে পুষ্পিতা ট্রু কলারের নাম্বারটা ফেলে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখতে পেল না। খুব অদ্ভুত একটা নাম দেখালো, কিন্তু কোনো ছবি নেই। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না পুষ্পিতা। ওর হঠাৎ পীযূষ কাকার কথা মনে পড়ল। উনি তো বাবার ভালো বন্ধু, পুলিশের একজন বড় অফিসার। ভাবল ওনাকে জানালে উনি হয়তো কিছু সাহায্য করতে পারেন। পুষ্পিতা পীযূষ কাকাকে রিং করল। হ্যালো। হ্যালো কাকু, আমি রিমলি বলছি। চিনতে পারছো? হ্যাঁ মা, বল, কেমন আছিস? বাড়িতে সব ভালো তো? অনেকদিন পর ফোন করলি। হ্যাঁ কাকু, বাড়িতে সবাই ভালো আছে। আসলে শোনো না, একটা দরকারি কথা বলতে তোমাকে ফোন করেছিলাম। আসলে কাকু, আমাকে না আজ সন্ধ্যের সময় একটা অজানা নাম্বার থেকে একজন ফোন করেছিল। এমন অনেক কথা বলল যেটা আমাকে ভালোভাবে না জানলে তো বলা সম্ভব না। অথচ কোনো পরিচয়ও দিল না, আর আমিও ঠিক চিনতে পারছি না। খুব অস্বস্তি হচ্ছে, তাই তোমাকে ফোন করলাম। তা ভালো করেছিস। তা বলছি, মোবাইলের নাম্বারটা আছে তো? আমাকে এখনই পাঠাতো হোয়াটসঅ্যাপে, আমি দেখছি নাম্বারটা ট্রেস করতে পারি কি না। হ্যাঁ কাকু, নাম্বারটা আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি। কিন্তু কাকু, আমি না ট্রু কলারে চেক করেছি, কিছু দেখাচ্ছে না সেরকম। ঠিক আছে, আর চিন্তা করিস না। আজ তো রাত হয়ে গেছে, আমি না হয় কালকের মধ্যে তোকে সব জানিয়ে দেব। এবার একটু রিল্যাক্স কর। হঠাৎ আবার একটা ফোনের আওয়াজে চমকে উঠল পুষ্পিতা। না, এবার আর আননোন নাম্বার না, রাজুদার ফোন। রাজুদা ছোট মামার ছেলে। ওদের নেক্সট উইক কানপুর যাওয়া নিয়ে খুব উত্তেজিত হয়ে ফোন করেছে। হ্যালো। হ্যাঁ রাজুদা, বলো
কি রে রিমলি, গোছগাছ কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি কমপ্লিট। রাজধানী তো বিকেলে পৌঁছয় কানপুরে। তোদের সিট নাম্বারটা আমাকে পাঠাস, আমি থাকবো গাড়ি নিয়ে। খুব মজা করবে এবার, বুঝলি? আর শোন, এবার একটা দারুণ প্ল্যান করেছি। আমরা সব ভাই বোনেরা মিলে একটা নতুন অ্যাডভেঞ্চারাস গেম খেলবো এবার। এখন বলবো না, এটা সারপ্রাইজ, আসলেই দেখতে পারবি। তা তুই এক্সাইটেড তো? হ্যাঁ রে দাদা, এক্সাইটেড তো লাগছে। বেশ মজা করব আমরা সবাই, বল। কি রে রিমলি, তোর কি কিছু হয়েছে নাকি রে? কোনো প্রবলেম? আরে না না, আমার আবার কি হবে? এমনিতে তো তুই খুব বকিস, আজ একটু সুরটা কেমন যেন লাগছে মনে হচ্ছে। আসলে এত গরম না এখানে, তার উপর এসি চালিয়ে সন্ধে অবধি ঘুমিয়েছি, তাই হয়তো আওয়াজটা এরকম লাগছে। তবে নেক্সট উইকে কিন্তু সবাই মিলে জমিয়ে আড্ডাটা হওয়া চাই, আর তার সাথে তোমার সারপ্রাইজ গেমটা, বুঝলে? কিন্তু এত আনন্দের মাঝেও পুষ্পিতা কেমন যেন একটু অন্যমনস্ক ছিল। প্রাণ খুলে গল্পটাও ঠিকমতো করে উঠতে পারছিল না। পুষ্পিতা ভাবছে রাজুদা কি কিছু আন্দাজ করতে পারলো নাকি। পীযূষ কাকা ছাড়া এখনই এ ব্যাপারে কাউকে না জানানোই ভালো। রাজুদার সাথে কথা বলে পুষ্পিতার মনটা একটু ভালোই লাগছে, একটু হালকা অনুভব করছে সে। এরপর বিছানার উপর পড়ে থাকা কিরিটি অমনিবাসটি পুষ্পিতা পড়া শুরু করলো। এমন সময় হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ, তার সাথে ভেসে এলো হরি কাকার গলা। দিদি ভাই, ও দিদি ভাই, সন্ধে করিয়ে তো রাত হতে চললো, আর কত ঘুমাবে? বাইরে এসো এবার। এই বলে হরি কাকা হলঘরের লাইটটা জ্বালিয়ে চলে গেলেন। পুষ্পিতাও বই নিয়ে এসি বন্ধ করে ঘর থেকে বেরিয়ে হলে সোফায় এসে বসল। নিজের এক পছন্দের গান চালালো মোবাইলে, কিন্তু হঠাৎই আবার ফোনটা বেজে উঠল। সেই 1 নম্বর। অজানা ভয় পুষ্পিতার হাত পা ঠান্ডা হয়ে এলো। গলার মাঝখানে একটা দলা মতো যেন আটকে যাচ্ছে। আস্তে আস্তে ফোনটা হাতে নিয়ে কাপা গলায় হ্যালো বলল। হ্যালো। কিরে, গান শুনছিস নাকি? তো কার গান বেশি পছন্দ, কিশোর কুমার না অরিজিৎ সিং? আশ্চর্য তো, আপনি কি করে জানলেন আমি গান শুনছি? আর আপনি বলছেনটা কে? এতবার করে ফোন করে যাচ্ছেন। পুষ্পিতার এবার খুব হেল্পলেস লাগছিল, বেশ ভয়ও করছিল। কে এই রহস্যময় লোকটা? এদিকে ফোনের অপর প্রান্ত থেকে অনবরত রিমলি রিমলি বলেই চলেছে। কিছুটা বিরক্ত হয়ে মুখের উপর ফোনটা কেটে দিল পুষ্পিতা। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। অজ্ঞতা নিরুপায় হয়ে পুষ্পিতা পীযূষ কাকাকে আবার ফোন করে বসল। কিরে, আবার কি হলো? আবার ফোন করেছিল নাকি? হ্যাঁ কাকু, আবার ওই নাম্বারটার থেকে ফোন এসেছিল। নাম্বারটা ব্লক করিসনি এখনো? ব্লক করে দে। হ্যাঁ, আসলে প্রথমে ভুলে গিয়েছিলাম, এখন ব্লক করে দিচ্ছি। কিন্তু কাকু, আমার না খুব চিন্তা হচ্ছে। ভাবিস না, নম্বরটা ট্রেস করতে পাঠিয়েছি, কাল সকালে খবর পেয়ে যাবি। এবার নিশ্চিন্ত হয়ে ঘুমা। এবার কাল সকালের অপেক্ষা। পুষ্পিতা মোবাইল সাইলেন্ট মোডে রেখে আবার কিরিচিরায় মনোনিবেশ করল। পীযূষ কাকার কথায় কিছুটা আশ্বস্ত হয়েছে সে। বই পড়তে পড়তে কখন যে ঘুমের কোলে ঢুলে পড়েছে কিছু জানা নেই। পরের দিন সকাল 7টা বাজে। পুষ্পিতার বাবা মৃণালবাবু সকালের মর্নিং ওয়াক সেরে যথারীতির প্রতিদিনের মতো মর্নিং টি আর পেপার নিয়ে ড্রয়িং রুমে এসে বসে আছেন। উপরতলা থেকে ততক্ষণে পুষ্পিতাও ফ্রেশ হয়ে নিচে চলে এলো। বাবা মেয়ের একসাথে বসে সকালের চা খাওয়া আর পেপার পড়া বহুদিনের অভ্যেস। আজও তার অন্যথা হলো না। শুধু তাদের আড্ডাটা জমল না, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। পীযূষ কাকার নম্বর স্ক্রিনে ভেসে উঠতেই সিদ্ধারায় যেন একটা শিশিরানি অনুভব করল পুষ্পিতা। এক লাফে মোবাইল নিয়ে ঘরে ঢুকে গেল সে। উত্তেজিত গলায় হ্যালো বলতেই ভেসে এলো পীযূষ কাকার গম্ভীর গলা। হ্যালো। নাম্বারটা ট্রেস করা হয়েছে রে রিমলি, কিন্তু চিন্তার বিষয়, লোকেশনটা তো বিহারের কোনো এক প্রত্যন্ত গ্রাম দেখাচ্ছে। এছাড়া তো আর কিছুই বোঝা যাচ্ছে না আপাতত। আমার মনে হয় কেউ হ্যারাস করার জন্য ফোন করেছে। আজকাল তো এসব আকছার ঘটতেই থাকে। বেশি চিন্তা করিস না, আনন্দ করতে যাচ্ছিস, আনন্দ করে আয়। অবশেষে পুষ্পিতার যাওয়ার দিন এসে গেল। বিকেল 4:50 রাজধানী হাওড়া থেকে ছাড়ে, আর পরের দিন ভোর 5টা নাগাদ কানপুর সেন্ট্রাল পৌঁছয়। সকাল থেকে বাড়িতে এক সাজো সাজো রব পড়েছে। সব যেন ঠিকঠাক গোছানো হয়, সেদিকে মৃণালবাবু, হরি কাকা ও পুষ্পিতা সবাই সচেতন। সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিয়ে ভাড়ার গাড়িতে উঠে মালপত্র সামলে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন পুষ্পিতা ও মৃণালবাবু। নির্ধারিত সময় গাড়িতে উঠে লাগেজপত্র গুছিয়ে নিয়ে সিটে বসে পড়লেন।
এসি 2 টায়ারে দুটোই লোয়ার বার্থ পেয়েছে ওরা। পুষ্পিতা জানলার ধারে বসে খুবই উত্তেজিত। না, বেশ ভালোভাবে বাইরের শোভা দেখতে দেখতে যাওয়া যাবে। ট্রেন ছাড়ার সাথে সাথেই কানে হেডফোন গুঁজে মনের মতো গান চালিয়ে বাইরের শোভা দেখতে দেখতে মগ্ন হয়ে গেল পুষ্পিতা। মৃণালবাবুও তার স্টেশনের বুক স্টল থেকে কেনা ম্যাগাজিনে চোখ বোলাচ্ছেন। হঠাৎই এক চেনা কণ্ঠস্বরে পুষ্পিতা চমকে উঠল। ম্যাডাম, স্যার, টি অ্যান্ড স্ন্যাক্স। এক প্যান্ট্রিকারের উর্দি পরা লোক একটা ট্রে হাতে দাঁড়িয়ে। কিন্তু কি অদ্ভুত, একদম এক গলা, ফোনের গলার সাথে এত মিল। কনকনে ঠান্ডা এসির মধ্যেও এক ঠান্ডা স্রোত শিরদাঁড়া দিয়ে যেন বয়ে গেল পুষ্পিতার। কি অদ্ভুত, এই বিকেলে আবার কেউ কালো চশমা পরে নাকি? অবাক হয়ে ভাবছিল পুষ্পিতা। প্যান্ট্রিকারের আর কাউকেই তো এমন অদ্ভুত দেখতে না। তাছাড়া এই প্যান্ট্রিকারের লোকটা ওকে চিনতেই বা যাবে কেন? ফোনের গলার সাথে এত মিল, তাই হয়তো এত সন্দেহ হচ্ছে। না, মানসিক রোগী হয়ে যাচ্ছি না তো? অনেকক্ষণ ভাবল পুষ্পিতা, তারপর ঠিক করল আমাকে ঠিক হতে হবে। এরই মধ্যে মৃণালবাবু চা তৈরি করে স্যান্ডউইচ দিয়ে মেয়ের হাতের দিকে এগিয়ে দিলেন। কি হলো রে রিমলি, কি ভাবছিস তো? চাটা নে, ধর। তখন থেকে ডাকছি, শুনছিস না কেন? কানেও তো কিছু গোজা নেই দেখলাম। তোরা আজকালকার জেনারেশন কি যে হয়েছিস। মৃণালবাবু রিটায়ার্ড জাজ, কলকাতা হাইকোর্টের। অনেক কেসে শুনানি দেওয়া এক কথার রাশভারী মানুষ। মেয়েকে অনেক চেষ্টা করেছিলেন ওকালতি পড়াতে, কিন্তু না। ও সাইকোলজিতে এমএ পড়ে এখন বাড়িতে বসে চাকরির পরীক্ষা দিচ্ছে। চাকরির যা বাজার, তাই বাবা মেয়েতে একটু হাওয়া বদল করতে উত্তরপ্রদেশের শালার বাড়িতে ঘুরতে যাচ্ছে। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে গেল। সবাই চিন্তিত, রাজধানীর মতো ট্রেন তো এভাবে থামে না। মাঝ রাস্তায় তাহলে হঠাৎ কি হলো? এত দূরের রাস্তা, সবাই চিন্তিত। না, এবার সবার চিন্তার অবসান ঘটিয়ে ট্রেনটা আবার চলতে শুরু করে। পুষ্পিতাদের কূপে 4টি সিটের মধ্যে 3টে ভর্তি ছিল, একটাতে এখনই কেউ আসেনি। পুষ্পিতা ভাবল কোনো উটকো লোক না আসলেই হয়। এই পর্যন্ত সব ঠিকঠাক চলছিল। এরই মধ্যে ট্রেনটা ধানবাদ জংশনে এসে দাঁড়ায়। ট্রেনটা স্টেশন ছাড়ার সাথে সাথে দরজা ঠেলে এক মাঝবয়সী, মাথায় কালো টুপি, স্যুট পরা, চোখে কালো ফ্রেমের চশমা এক ভদ্রলোকের প্রবেশ ঘটল। সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে দেখল। তিনিও সবাইকে এক ঝলক দেখে কোনো কথা না বলে স্যুটকেসটা নিয়ে আপার বার্থে উঠে গেলেন। এসি কম্পার্টমেন্টে বিছানা সিট দেওয়াই ছিল। ভদ্রলোক নিজের বিছানা তৈরি করে ঝটপট কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। ট্রেন চলছে প্রচণ্ড স্পিডে। এরই মধ্যে কয়েকবার প্যান্ট্রিকারের লোকেরা খাবার সার্ভ করে গেছে, কিন্তু সেই অদ্ভুত দর্শন লোকটিকে আর দেখা যায়নি। এরপর ট্রেন এসে দাঁড়ালো গয়া জংশনে। উপরের বার্থে শুয়ে থাকা ভদ্রলোকটি ধর্মর করে নিচে নেমে আসে। ঘুমের ঘোরে কিছুই বুঝতে পারেনি, যেন বিরাট কিছু মিস করে ফেলল লোকটা। কথা বলে পরে জানা গেল উনি এক কবি সম্মেলনে যোগদান করতে কানপুর যাচ্ছেন। যাক, কিছুটা আশ্বস্ত হলো রিমলি। সব মিলিয়ে জার্নিটা বেশ ভালোই চলছিল। পুষ্পিতা এবার একটু রিল্যাক্স হয়ে বসার জন্য ফ্রেশ হতে গেল। সামনের ওয়াশরুমটা বন্ধ থাকায় দূরেরটায় যেতে হলো। চারপাশে পর্দা টানা, মাঝখানের প্যাসেজে একটা হালকা আলো জ্বলছিল। হঠাৎ পুষ্পিতার মনে হলো কেউ যেন ওকে ফলো করছে। পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না সে। একটু ভয় ভয় করছিল, কিন্তু ওয়াশরুমে ঢুকে গেল। মোবাইলটা গলায় ঝুলিয়ে ফেলল। এরপর হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো বলতেই আবার সেই চেনা কণ্ঠস্বর। গলা শুকিয়ে এলো, পায়ের তলার মাটিও যেন কাঁপছে। নাম্বারটা তো ব্লক করে দিয়েছিল পুষ্পিতা। তাহলে কি আবার নতুন নাম্বার থেকে ফোন করলো? কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না সে। ওয়াশরুম থেকে বেরিয়ে পুষ্পিতা খুব দ্রুত পা চালিয়ে নিজের কম্পার্টমেন্টে এসে বসল। একটু যেন হাঁপাচ্ছিল পুষ্পিতা। মৃণালবাবু চোখ এড়ালো না। কি রে রিমলি, হাঁপাচ্ছিস কেন? শরীর ঠিক আছে তো? জল খাবি? না বাবা, আমি ঠিক আছি। আসলে একটু তাড়াতাড়ি এলাম তো, তাই জন্য। এরই মধ্যে রাতে ডিনার এসে গেছে। সবাই নিজের মতো ডিনার করে যে যার সিটে আলো নিভিয়ে শুয়ে পড়েছে। শুধু পুষ্পিতার চোখে কোনো ঘুম নেই, খালি মাথার মধ্যে সেই লোকটার কথা ঘুরপাক খাচ্ছে। নাম্বারটি তো ব্লক করে দিয়েছিল পুষ্পিতা।
তাহলে এটা আবার কোন নাম্বার থেকে আমাকে ফোন করলো? এই 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে পুষ্পিতা নিজেও কিছু জানে না। হঠাৎই আবার একটা চেনা গলার আওয়াজে ঘুমটা পুরো কেটে গেল। কানের খুব কাছে এসে কে যেন ডাকছে মনে হলো। চমকে তাকিয়ে এক লাফে উঠে বসল পুষ্পিতা। সামনে আলো আধারিতে তাকিয়ে দেখল পর্দাটা হালকা দুলছে। এসি চলছে, পর্দা তোলার তো কথা না। তার মানে কেউ কি সত্যিই ঘরে ঢুকেছিল? পুষ্পিতার ঠান্ডা এসিতেও ঘেমে জল হয়ে গেছে। মাথাটা ঘুরে উঠল, একটু যেন বমি বমি পাচ্ছে। ছুটে কাছের বেসিনটার সামনে গিয়ে চোখে মুখে জল দিয়ে যেই আয়নায় তাকিয়েছে, পেছনে একটা ছায়ার মতো কেউ সরে গেল। না, এবার আর মনের জোর রাখা গেল না। বাবা বলে চেঁচিয়ে উঠল পুষ্পিতা। প্রায় ধাক্কা খেয়ে নিজের জায়গায় এসে বসতে গিয়ে মাটিতে পড়ে গেল। ট্রেন ততক্ষণে প্রয়াগরাজ জংশনে এসে থেমেছে। ভোর 3টে বাজে। আশেপাশে অন্ধকার তখনও পুরোটা কাটেনি। মৃণালবাবু মেয়ের এরকম আচরণে স্তম্ভিত ও বিস্মিত হয়ে রিমলি বলে চিৎকার করে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। রিমলি, কি হলো তোর? মা মরা মেয়েকে খুব আগলে করে বড় করেছেন মৃণালবাবু, কোনো কিছুর আঁচ আসতে দেননি। তাই মেয়ের এহেন অবস্থা তার সহ্য হলো না। কিছুটা ধাতস্থ হয়ে নিজেকে সামলে পুষ্পিতা বলে উঠল, না বাবা, হঠাৎ মাথাটা ঘুরে গেছিল তো, তাই সিটের বদলে মাটিতে বসে পড়েছি। তুমি কাঁদছো কেন? আমি ঠিক আছি তো। মেয়ের কথা একটু আশ্বস্ত হলেন মৃণালবাবু। এরই মধ্যে বেডটি এসে গেছে। উনি মেয়েকে চা দিতে দিতে বললেন, কিরে রিমলি, শরীর ঠিক তো? মামাকে ডক্টর রয়ের অ্যাপয়েন্টমেন্টটা নিতে বলবো নাকি? উনি তো তোর মায়ের বাড়িতে ফ্যামিলি ফিজিশিয়ান। দেখাবি একবার ওনাকে? না না বাবা, আমি ঠিক আছি তো, চিন্তা করো না। আর তো কয়েকটা ঘন্টা মাত্র। পুষ্পিতা ঠিক করল এবার এই কয়েক ঘন্টা কোনো রিস্ক নেওয়া যাবে না। বাবাকে সাথে নিয়েই চলাফেরা করতে হবে। এদিকে এইসব তাণ্ডবে বাকি দুজনের ঘুমের 12টা বেজে গেছে। ওরাও অবাক বিষয়ে ওদের দেখে যাচ্ছিল। এতক্ষণে পুরো পরিস্থিতি স্বাভাবিক দেখে দুজনে আবার ঘুমিয়ে পড়ল। পুষ্পিতা কানে হেডফোন গুঁজে গান শুনতে লাগলো যথাক্রমে। অবশেষে বহু প্রতীক্ষিত কানপুর সেন্ট্রালে ভোর 5টা নাগাদ ট্রেন এসে ঢুকল। মৃণালবাবু লাগেজগুলো চেক করে এক জায়গায় নিয়ে আনলেন। আপার বার্থের ওই 2 সহযাত্রীও নিচে নেমে এলো। এই লম্বা জার্নিতে ওরা মোটে 2 থেকে 3 বার নিচে নেমেছে। খাওয়া দাওয়া উপরেই সেরেছে। স্টেশনে ছোট মামা রাজুদার সবাই এসেছে। ওদের দেখে আনন্দে পুষ্পিতা ভুলেই গেল ট্রেনে সেই অত্যাশ্চর্য ঘটনা। ছোট মামা গাড়ি নিয়ে এসেছিল। সাফারিতে যথেষ্ট জায়গা। পেছনে লাগেজ ঢুকিয়ে মাঝখানে পুষ্পিতা, মৃণালবাবু ও রাজুদা বসলেন। সামনে ছোট মামা ও ড্রাইভার। কানপুরের ফুলবাগে পুষ্পিতার মামার বাড়ি। প্রায় বছর 10 পরে মামাবাড়ি এসেছে পুষ্পিতা। সবাই ওকে দেখার জন্য উত্তেজিত। পুষ্পিতার দিনটা খুব ভালোই কাটল। বহুদিন পরে সবার সাথে দেখা। মামাবাড়ি জয়েন্ট ফ্যামিলি, তাই ভাই বোন, মামা মামি, দাদু দিদা ভরা সংসার। ওকে দেখতে মাসিরাও এসেছে। সবাই মিলে বসে বিকেলে চা জলখাবার খাচ্ছে। ঠিক এই সময় দরজার ডোরবেলটা বেজে উঠল। রাজুদা লাফ দিয়ে দরজা খুলে দেখতেই অবাক করা চিৎকার দিল, আরে রিভু, তুই কোথা থেকে ভাই? এতদিন বাদে আমাদের কথা মনে পড়ল নাকি জ্যাঠামশাই আর বোন আসছে শুনে চলে এলি? সবাই এত অবাক যে উঠে যেতে সময় লাগল। সবার আগে মৃণালবাবু গেলেন। রিভু মৃণালবাবুর ছোট ভাইয়ের ছেলে। ও পড়াশোনায় জুয়েলি বলা যায়। কম্পিউটার সায়েন্সে মাস্টার করে ফরিদাবাদের এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে সে। প্রায় 10 বছরও বাড়ির বাইরে। তখন থেকেই ওর সাথে পুষ্পিতাদের যোগাযোগ প্রায় ছিলই না বললে চলে। এতদিন পর সামনে ভাইপোকে দেখে আনন্দ আর চেপে রাখতে পারলেন না মৃণালবাবু। জড়িয়ে ধরে রিভুকে ভেতরে নিয়ে এলেন। রিভু ঘরে এসে এদিক ওদিক তাকিয়ে পুষ্পিতাকে দেখে হঠাৎ বলে উঠল, কে রে রিমলি, কেমন আছিস? রিভুদা, তুমি? দারুণ সারপ্রাইজ দিল তো। হ্যাঁ রে, তুই তো একেবারে আমাকে ভুলেই গেছিস। আরে কি যে বলো রিভুদা, তোমাকে কি আমি ভুলতে পারি? আসলে অনেকদিন পরে তোমাকে এভাবে হঠাৎ দেখতে পাবো আশা করিনি। সবার অনুরোধে রিভু থেকে গেল পুষ্পিতার মামার বাড়িতে। এবার রাজুদা তার সারপ্রাইজ খেলার কথা জানাবে, কিন্তু বড়দের সামনে ব্যাপারটা বলাও যাবে না। তাই সবাইকে তার নিজের ঘরে ডেকে নিয়ে গেল। তারপর সারপ্রাইজ গেমের কথা সবাইকে জানালো। এবার তাদের ইচ্ছে
সব ভাই বোন মিলে প্ল্যানচেট করবে। রাজুদা বরাবরই এসব ব্যাপারে খুব উৎসাহী। আসলে ওর এক প্রিয় বন্ধু হঠাৎই মারা যায়, কিন্তু সবাই বলছে মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়। তাই রাজুদা এই খেলার মাধ্যমে একদিকে রোমাঞ্চ আর অন্যদিকে সত্য উদ্ঘাটন করতে চায়। সবাই তো শুনে প্রথমে বিস্মিত ও পরে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ল। বাড়ির বড়দের প্রবল আপত্তি থাকায় ওরা ঠিক করলো ওরা গেট টুগেদারের নাম করে বাড়ির বাইরে কোনো এক জায়গায় এই খেলাটা খেলবে। কিন্তু এবার বোমাটা ফাটালো রিভু। আচ্ছা রাজুদা, আমি তোমাদের প্ল্যানটাকে আরো রোমহর্ষক করে তুলতে পারি, কিন্তু যদি তোমরা এই খেলাটা আমার একটা চেনা জায়গায়, মানে আমাদের বন্ধুদের এক পুরনো আড্ডার জায়গা আছে পানকিতে, ওখানে একটা পুরনো গেস্ট হাউস আছে, আমি কেয়ারটেকারকে দিয়ে পরিষ্কার করিয়ে রাখছি, রান্নাও কেয়ারটেকারের বউ করে দেয়, তাহলে আমাদের একটা দারুণ অ্যাডভেঞ্চারাস গেট টুগেদার আর সারপ্রাইজ গেম দুটোই হয়ে যাবে, কি বলো? কিন্তু কেন জানি পুষ্পিতার মনটা এই খেলা তারপর বাড়ির বাইরে যাওয়া কোনোটাতেই সায় দিচ্ছিল না। ও হঠাৎ বলে উঠল, কি দরকার বাড়ি থেকে অত দূরে ওসব জায়গায় যাওয়ার? এরপর চলল ভাই বোনেদের ওকে ভীতু বলে খেপানোর পালা। রাজুদা ছাড়াও ওখানে পুষ্পিতা আর ওর দুই ভাই টুপাই ও তমাল ছিল, ওর বড় মামার দুই ছেলে, আর ছিল দুই বোন তিতির ও তিন্নি, ওর মাসির মেয়ে। পুষ্পিতা রাজুদাকে পরিষ্কার জানিয়ে দিল ও খেলায় অংশগ্রহণ করবে না, বরং দর্শক হয়ে দেখবে। সকাল থেকে সাজো সাজো রব পড়ে গেছে। পানকিতে ফোন করে রিভু কেয়ারটেকারকে বাড়ি পরিষ্কার করতে বলে দিল। বাড়ি থেকে মামামাসিরা কিছু স্ন্যাক্স তৈরি করে সাথে দিয়ে দিল, যাতে রাস্তায় ও ওখানে গিয়ে খেতে পারবে। সবাই 11টার মধ্যে ব্রেকফাস্ট করে খাবার প্যাক করে নিয়ে আনন্দে বেরিয়ে পড়ল। রাজুদার বন্ধুর গাড়ি ছিল, দুটো গাড়িতে মোট 8 জন, আর ড্রাইভার রওনা দিল পানকির উদ্দেশ্যে। পানকিতে পৌঁছতে 3টে বেজে গেল। কেয়ারটেকার ঘরদোর ভালোই পরিষ্কার করে রেখেছিল। গেস্ট হাউসটা শহর থেকে একটু দূরে, তাই চারপাশটা খুবই শান্ত। গেস্ট হাউসের কয়েকটা লাইট খারাপ থাকায় সেখানে এমার্জেন্সি আলো জ্বালানোর ব্যবস্থা ছিল। যাওয়ার সাথে সাথেই গরম কফি আর স্যান্ডউইচ চলে এলো। সবাই তো ভীষণ উত্তেজিত। হঠাৎ রাজুদা বলল, তমাল কোথায় গেল রে? ওকে দেখছি না যে। না না, আমি ওকে খাবারে ব্যাগটা আনতে পাঠিয়েছি, কিন্তু এতক্ষণে তো চলে আসা উচিত ছিল। সবাই একটু চিন্তিতভাবে ওকে খুঁজতে গেল। এই জায়গাটা কারোর চেনা না, আর তমালের একটু হুটহাট এদিক ওদিক চলে যাওয়ার অভ্যেস আছে। ওরা দরজার বাইরে বেরিয়ে চমকে দাঁড়িয়ে পড়ল। সবাই তাকিয়ে দেখল তমাল অজ্ঞান হয়ে দরজার একটু পাশে পড়ে রয়েছে। ওর চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানো হলো। তমাল ফ্যালফ্যাল করে সবার দিকে তাকিয়ে থাকে। ওকে দেখেই মনে হচ্ছিল কোনো অস্বাভাবিক কিছু ওর চোখে পড়েছে, কিন্তু কিছুতেই কিছু বলে উঠতে পারল না তমাল। কিছুক্ষণ পর রিভু বলে উঠল, কি ব্যাপার, এভাবে জিমে পড়লে কেন? খাবার দাবার বলে খেয়ে খেলার জায়গাটা গোছাতে হবে তো। তখন প্রায় সন্ধে হয়ে গেছে। কেয়ারটেকার ভদ্রলোক আলোগুলো জ্বেলে দিলেন। গেস্ট হাউসের একটা 10x12 হল ঘরে এই খেলার আয়োজন করা হয়েছে। মোট 5 জন খেলায় অংশ নেবে, 3 জন দর্শক হয়ে দেখবে। হল ঘরে একটা বিশাল আকারের টেবিল, টেবিলকে ঘিরে 5টা চেয়ার রাখা। রিভু রাজুকে জানিয়ে দিল ও মিডিয়েটর হবে। সবাই রাতের ভুরিভোজ খেয়ে খেলার ঘরে সমবেত হল। কেয়ারটেকারের স্ত্রী রান্নাটা খুব ভালোই করেন। একটু পরে রাজুদা বলে উঠল, এই রিভু শোন, তুই মিডিয়েটর হবি তো তোর সামনে খাতা পেন রাখা থাকবে। তোর বাঁ দিকে থাকবে তমাল আর ডান দিকে থাকবে টুপাই, উল্টো দিকে থাকবো আমি আর পিকলু। পুষ্পিতা, তিতির আর তিন্নি ওরা খেলায় অংশ নেবে না, তুই তো আগে থেকেই জানিস, তো ওরা দর্শক হিসেবে দেখবে। আর আমরা সবাই মিলে আমার এক বন্ধু সৈকতের কথা চিন্তা করব। সৈকতটা আবার কে রাজুদা? এ আমার ছোটবেলার বন্ধু রে, তুই চিনবি না। এবার রাজুদা খেলার যাবতীয় নিয়ম সবাইকে বলে দিল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত তখন 12:30 বাজে। সবাই এসে নিজের নিজের আসনে বসে পড়ল, শুধু রাজুদা স্টার্ট বলার অপেক্ষা। তাহলে শুরু হবে মিশন প্ল্যানচেট। খেলা শুরু হলো। সবাই চোখ বন্ধ করে বসে আহ্বান করছে সৈকতকে। সামনে মোমবাতি জ্বলছে টেবিলে। আলো আধারিতে এক ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। এক প্রচণ্ড নিস্তব্ধতা পরিবেশকে আরো থমথমে করে তুলছে। হঠাৎ একটা কনকনে ঠান্ডা হাওয়ায় ঘরের মধ্যে কেমন যেন হিমশীতল করে দিল সবাইকে। বন্ধ দরজা জানলার মধ্যে দিয়ে এই হাওয়া যে কিভাবে ঢুকলো কে জানে। এই রিমলি, আমার তো খুব
ঠান্ডা লাগছে রে। হ্যাঁ রে, দরজা জানলা সব তো বন্ধ চারিদিকে, তাহলে এত ঠান্ডা লাগছে কেন বলতো? আমারও তো ঠান্ডায় হাত পা সব জমে যাচ্ছে, কি করি বলতো? হঠাৎই তিনজন একসাথে চমকে উঠল। পুষ্পিতা দেখল রিভু কেমন যেন এক অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে হাসছে। খুব কঠিন চাহনি, কিন্তু হেসেই চলেছে রিভু। এই তিতির, রিভুদা ওরকম অদ্ভুতভাবে আমাকে দেখে হাসছে কেন বলতো? আমার না খুব ভয় করছে। রিমলি, কিরে রিমলি, চিনতে পারলি আমাকে? ওরে বাবারে, রিভুদা তুমি সেই লোক, সেই গলা, কিন্তু কেন? এই দৃশ্যে বাকি পাঁচজন প্রথমে হতভম্ব, তারপর দ্রুত এগিয়ে এসে রাজুদা রিভুকে আটকাতে চেষ্টা করল। কিন্তু কাকে আটকাবে? রিভুর শরীরে তো তখন 100 হাতির বল। ও এক ঝটকায় রাজু, তমাল, টুপাই আর পিকলুকে এমন ধাক্কা দিল ওরা প্রায় শূন্যে উঠে ঘরের এক এক প্রান্তে ছিটকে পড়ল। রিভুর তখন এক অত্যাশ্চর্য চেহারা, কি ভয়ঙ্কর লাগছে ওকে দেখতে। মুখে অট্টহাসি, রক্তবর্ণ চোখ, এক ভয়ঙ্কর প্রতিশোধের স্পৃহা নিয়ে যেন রিমলির দিকে এগিয়ে যাচ্ছে রিভু। কিন্তু কেন? সবাই অবাক, রিভু রিমলিকে এরকম হিংস্রভাবে কেন ধরতে যাচ্ছে? হঠাৎ রাজুদা চিৎকার করে উঠল তার মৃত বন্ধুর নাম করে। এই সৈকত, সৈকত, কিরকম করছিস কেন রে? রিমলি তোর কি করেছে? তুই ওকে ধরতে যাচ্ছিস কেন? রাজুদা, আমি সৈকত না, আমি রিভু। রিমলিকে তো আমার চাই চাই। আমি যখন সব ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছি, রিমলিকেও তো যেতেই হবে। কি 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 বলছিস তুই? সব ছেড়ে চলে গেছিস মানে? শোনো তবে, সে কয়েক মাস আগের কথা। আম্মা মারা যাওয়ার খবর পেয়ে যখন আমি কোনো রকমে ছুটি নিয়ে অফিস থেকে বাড়ি আসি, ঠিক সেই সময় আমার অফিসের কয়েকজন লোভী স্বার্থপর কলিগ আমাকে একটা অফিসিয়াল স্ক্যামে খুব বাজেভাবে ফাঁসিয়ে দেয়। আমার নামে ওরা অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত বার করে দেয়, আমাকে হুমকি দেয়। আমি সে সময় দাদানকে অনেকবার ফোন করে রিকোয়েস্ট করি, দাদান যেভাবেই হোক আমাকে রেস্কিউ করো। কিন্তু দাদান কিচ্ছু করেনি। উল্টে আমাকে চুক্তি দিয়ে বুঝিয়ে চাকরি ছাড়তে বাধ্য করে। আমি চাকরি ছেড়ে বাড়ি চলে আসি। অপমান ও গ্লানিতে একেবারে সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটে চলে গেলাম এক কোয়াক ডাক্তারের চেম্বারে। তাকে টাকা দিয়ে প্রেসক্রিপশনে একটু ঘুমের ওষুধ লিখিয়ে নিলাম। কাছের এক মেডিকেল শপ থেকে ওষুধ কিনে পর্যাপ্ত পরিমাণে খেয়ে ক্লান্ত শরীরকে বিছানায় এলিয়ে দিলাম। ধীরে ধীরে আমার মানসিকভাবে বিপর্যস্ত ক্লান্ত শরীরটা সমস্ত যন্ত্রণার অবসান ঘটিয়ে চিরনিদ্রায় ঢলে পড়ল। কিন্তু আমি অপেক্ষা করে রইলাম দাদানের জন্য। হাতের কাছে সেদিন দাদানকে পেয়েও গেলাম, কিন্তু না, হঠাৎ আমার মনে পড়ল দাদান নিজের থেকেও রিমলিকে বেশি ভালোবাসে। তাই ওকেই আমার চাই। এই বলে রিভু একটু থামল। তারপর সে বিকৃত অট্টহাসি হাসতে হাসতে প্রচন্ড কঠিন একটা স্বরে রিমলি বলে ডাকতে ডাকতে রিমলির দিকে এগিয়ে যেতে লাগলো। ভয় রিমলি তখন প্রায় অচেতন। তিতির আর তিন্নি চিৎকার করেই যাচ্ছে। সব মিলিয়ে অন্ধকারাচ্ছন্ন একটা 10x12 হল ঘরে তখন যেন দক্ষযজ্ঞ চলছে। হঠাৎই রাজুদার মাথায় এক বুদ্ধি খেলে গেল। এই তমাল, তোর রুমালটায় আগুন জ্বালিয়ে একটু রিভুর সামনে ধরতো। কিন্তু কোথায় তমাল? সে তো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। টুপাইকেও এত জোরে রিভু ধাক্কা দিয়েছে যে তারও উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। মানে রাজুদা ছাড়া তখন রিমলিকে কেউ রক্ষা করার নেই। এ ঘটনার আকস্মিকতা যদিও রাজুকে প্রচণ্ডভাবে বিপর্যস্ত করেছে, তা ওর তখন প্রাণপণ চেষ্টা রিমলিকে ওকে যেভাবেই হোক বাঁচাতে হবে। হঠাৎ রাজুর মাথায় এলো যে কোনোভাবে ওকে দরজাটা খুলতে হবে। এইভাবে সম্পূর্ণ মনের জোরে ভর করে যেই রাজু ছিটকিনিতে হাত দিয়েছে
অমনি এক কঠিন মুষ্টিবদ্ধ হাত এসে পড়ল রাজুর পা চোয়ালে। রাজু ছিটকে পড়ল আর উঠে প্রচন্ড চমকে তাকিয়ে দেখল রিভু দাঁড়িয়ে। হিংস্রতার চাহনি টেনে টেনে বলছে, কি রাজুদা, এত সহজে রিমলিকে বাঁচাতে পারবে? রিবু 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 রিমলিকে ছেড়ে দে ভাই, আমি বেক করছি তোকে ভাই, রিমলিকে ছেড়ে দে ভাই, রিমলিকে ছেড়ে দে। রিবু হঠাৎ পুষ্পিতার একটা হাত ধরে হ্যাচকা টান মেরে ওকে ছুঁড়ে জানলার কাছে ফেলল। এবার জানলা থেকে ঝুলতে থাকা একটা পর্দাকে টান মেরে নামিয়ে একটা ফাঁস তৈরি করে পরিয়ে দিল পুষ্পিতার গলায়। পুষ্পিতার ততক্ষণে জ্ঞান ফিরে এসছে। নিজেকে এই অবস্থায় দেখে ভয় ও যন্ত্রণায় পুষ্পিতা কাঁদতে শুরু করে দেয়। কিন্তু ওর ডাক শোনার তো কেউ নেই, কোথাও কেউ নেই। হঠাৎ রাজু নিজের প্রাণপণ শক্তিতে ভর করে এক লাফে দরজার ছিটকিনি ধরে প্রায় ঝুলে পড়ল। এতে দরজাটা আশ্চর্যভাবে খুলে গেল। গলার সমস্ত জোর দিয়ে রাজু কেয়ারটেকারকে ডাকলো, কিন্তু শুধুই নিস্তব্ধতা, কারোর কোনো সাড়া পাওয়া গেল না। হঠাৎ রাজু দূরে পড়ে থাকা মোবাইল ফোনটার দিকে নজর গেল। রাজু দৌড়ে ফোনটা নিয়ে পুলিশকে খবর দিতে ফোন করলো। এদিকে রিবু ততক্ষণে পুষ্পিতার গলায় ফাঁসটা পরিয়ে টানতে টানতে জানলার গরাদের কাছে নিয়ে যাচ্ছে। মতলব গরাদে পেঁচিয়ে হ্যাচকা টানে মেরে ফেলা। রাজু হঠাৎ এই দৃশ্য দেখতে পেয়ে ছুটে গিয়ে ঘরে অচেতন পড়ে থাকা ভাই বোনেদের মুখে জল ঢালতে লাগলো। সবাই একসাথে রিবুকে আটকাতে না পারলে আজ বিরাট অঘটন ঘটে যাবে। ওকে, রিবু তো রিমলিকে মেরে ফেলবে রাজুদা। তিতির হঠাৎ ছুটে গিয়ে রিবুর হাত থেকে পুষ্পিতাকে টেনে ছাড়াতে গেল, কিন্তু কাকে ছাড়াবে? রিবুর মধ্যে তখন আসরিক শক্তি তিতিরকে এক ধাক্কায় ফেলে দিল। তিতিরের মাথা ফেটে কপাল বেয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ল। এই দৃশ্য দেখে রাজুর হাত পা কেমন অবশ হয়ে গেল। অসহায়ভাবে এক মুহূর্তের জন্য ভাবল, আজকে বুঝি তার বড় আদরের বোনের মর্মান্তিক হত্যালীলার নারকীয় ঘটনা নিজের চোখের সামনে দেখতে হবে। হঠাৎ রাজুর মাথায় যেন এক বিস্ফোরণ ঘটে গেল। নিজের সমস্ত শক্তিকে একত্রিত করে উঠে বসল। না, কিছুতেই এটা হতে দেওয়া যায় না। রিমলিকে বাঁচাতেই হবে। নিজের শেষ রক্তবিন্দু দিয়েও রিভুকে আজ আটকাতেই হবে। তাকিয়ে দেখল তিতির তিন্নি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, প্রায় অচেতন তমাল, পিকলু আর টুপাইও। রিভু তখন পুষ্পিতার গলার ফাঁস ধরে টানতা মারতেই যাবে। একসাথে সর্বশক্তি দিয়ে ঈশ্বরকে স্মরণ করে সজোরে রাজু রিভুকে একটা প্রচন্ড জোরে ধাক্কা দিল। এই প্রবল আকস্মিক ধাক্কায় সে ঈশ্বরের কৃপা হোক কি রাজুদার প্রবল মানসিক শক্তির জোর, রিভু খোলা জানলা দিয়ে বাইরে ছিটকে পড়ল। আর ঠিক তখনই এক বজ্র কঠিন গলার আওয়াজ আর কিছু টর্চের ঝলকানি ওদের মুখের উপর পড়ল। এরপর আর রাজুদার কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরল, রাজুদা তখন হাসপাতালের বেডে শুয়ে, সামনে বাবা, কাকা ও পিসে মশাই। রাজুদা কাপা গলায় জিজ্ঞেস করল, পিসাই, পিসাই রিমলি কেমন আছে পিসাই? আইসিইউতে আছে। 72 ঘন্টা না গেলে ডাক্তার কিছু বলতে পারবে না। তমালের স্পাইনের এক হাড় ড্যামেজ হয়েছে। ডাক্তার বলেছে ওর অপারেশন চলছে। আর টুপাইটো প্রচন্ড মানসিক শকে প্রায় বাকরুদ্ধ হয়ে গেছে। ডাক্তার ওর কাউন্সিলিং করতে বলেছে। পিসা তিতিরা তিন্নি কেমন আছে? মহামায়ার কৃপায় শুধু মাথায় চোট পাওয়ায় ডাক্তার ড্রেসিং করে ছেড়ে দিয়েছে রে। কিন্তু পিসাই, পিসাই রিবু? না না, ওই নামটার বলিস না আমার সামনে। মেয়েটাকে তো আমার প্রায় শেষ করে ফেলেছিল। কি সাংঘাতিক, আমি তো জানতামই না এই ঘটনা। বলতে বলতে হঠাৎ মৃণালবাবুর চোখে জল এসে গেল। বললেন, এই ঘটনাটা তো আমি জানতামই না। ভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম, ও হাউ হাউ করে কেঁদে সব বলল। ভাবতেও পারিনি ছেলেটা এত কথা চেপে চলে গেছে। রিভু তো ওনার খুব স্নেহের পাত্র ছিল। তাছাড়া রিভুর মা বাবাও রিভুর মৃত্যুর আসল কারণ জানত না, তাই ওনাকে জানানোর তো কোনো প্রশ্নই ওঠে না। এদিকে রিমলির অবস্থা তখন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ডাক্তাররা হিমশিম খাচ্ছে, কিন্তু সব যেন ওদের হাতের বাইরে চলে গেছে। ঠিক এই সময় রাজুর বাবা মৃণালবাবুকে ওনাদের কুলপুরোহিতের সাথে কথা বলার পরামর্শ করলেন। শুনে মৃণালবাবু কিছুটা আশ্বস্ত হলেন। দেখুন জামাই বাবু, আমি প্রায় 50 বছর এই বাড়ির সাথে জড়িত। প্রচুর অশুভ শুভ অনুষ্ঠানের সাক্ষী আমি, কিন্তু এহেন ঘটনা আমার সামনে কোনোদিন ঘটেনি। জামাই, এর একটাই রাস্তা, আপনাকে আপনার ভাইয়ের ছেলের শ্রাদ্ধ করতে হবে। একমাত্র এটাই আপনার মেয়ের প্রাণ বাঁচানোর রাস্তা।
আর যেহেতু রিভুর সব অভিমান আপনার উপরই, তাই ওটা আপনাকেই করতে হবে। আপনি আপনার ভাইদের খবর দিন। আমি একটা ভালো দিন রেখেছি, তাড়াতাড়ি না করলে এর একটা অঘটন হয়ে যেতে পারে। কিন্তু না না ঠাকুর মশাই, আমার একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য আমি সব করতে রাজি। আপনি আয়োজন করুন। যথারীতি রিবুর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়ে গেল, আর অত্যাশ্চর্যভাবে রিমলিও সুস্থ হয়ে উঠল। বাকি সবাইও ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। মৃণালবাবুও তার মেয়েকে নিয়ে ফিরে এলেন কলকাতাতে। কিন্তু শুধু পেছনে পড়ে রইল রিবুর এক মর্মান্তিক ঘটনাবহুল ইতিহাস ও সেই প্ল্যানচেট।